একটা জয় বাংলা স্লোগান লেখা হয়েছিল দেয়ালের মধ্যে। সেটাকে কেন্দ্র করিয়া আপনার কক্সবাজারে কত কিছু হয়ে গেল, একজন মা পর্যন্ত মারা গেলেন তার সন্তানকে রক্ষা করতে। এগুলো তো আমরা দেখেছি, এই সময় তো হচ্ছে, এই সরকারের এমনই তো হচ্ছে। তো সেখানে আমি মনে করি যে এটা কি বাক স্বাধীনতা না? আমি কোন স্লোগান দিতে পারবো, কোনটা দিতে পারবো না, এটা কি আমার বেসিক বাক স্বাধীনতার মধ্যে পড়ে না? তাহলে বিষয়টি একটু এরকম যে একটা মতাদর্শের কথাই বলতে হবে, বঙ্গবন্ধু বা জয় বাংলায় স্লোগানে যারা বিশ্বাসী এই মতাদর্শের মানুষেরা কথা বলতে পারবে না, বিষয়টা কি এরকম? অনেকটা এরকমই তো দাঁড়িয়েছে, অনেকটা তো এরকমই দাঁড়িয়েছে। যে কাজটা করা হয়েছে যে আওয়ামী লীগের বিচার করা হবে, বিচার করা হবে তো বিচার আপনি করেন। এখন যদি আপনি বিচার শুরু করতেই 10 বছর লাগান, বিচার করতে আরো 10 বছর লাগে, যদি আপনি 20 বছর চালাই যান, তা আপনার কি ধারণা যে আওয়ামী লীগের যে বিপুল সংখ্যা মানে আপনার কর্মী সমর্থক আছে, এরা 20 বছর ওয়েট করবে? করবে না তো। কারণ টের পান নাই আপনার চট্টগ্রামে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের যে জানাজা হলো, সেই জানাজাকে কেন্দ্র করে দেখেন নাই ওগুলিকে মানুষ মনে হয় না? তারাও মানুষ, তাহলে এই সমাজে বাস করে কিন্তু। এরকম সব জায়গায় এরকম মানুষ আছে, চট্টগ্রামে না, সব জায়গায় আছে। তো তাদেরকে আপনি কতদিন অবদমিত করে রাখবেন? কতদিন তাদেরকে জুজুর ভয় দেখাবেন? কতদিন তাদের আপনি পুলিশে আটকাবেন? কয়দিন আটকাবেন? এটিকে কেন্দ্র করে অদূর ভবিষ্যতে কোনো ভূ রাজনৈতিক জটিলতার সৃষ্টি হতে যাচ্ছে কিনা, যাচ্ছে তো বটেই, মানে সেটির সম্ভাবনা কতটা প্রকাশ, এই এই আমি মনে করি উত্তরটি আপনার কাছে? আমি মনে করি এটা নিয়ে আগামীতে ঝামেলা হবে এবং আমরা বড় বিপদে পড়বো। এবং সেই বিপদ যখন পড়বো, সেই বিপদ থেকে উদ্ধারের খুব সহজ কোনো উপায় থাকবে না। আমরা অলরেডি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আমি মনে করি একটা হুমকির মুখে পড়ে গেছে অলরেডি। আমি এক জায়গা থেকে তেল কিনবো, মনে করেন রাশিয়া থেকে তেল কিনবো, তেল বেচবে রাশিয়া, কিনবে বাংলাদেশ, অনুমতি নিতে হবে আমেরিকার কাছ থেকে। এর নাম যদি স্বাধীনতা হয়, তাহলে স্বাধীনতার ডেফিনেশন নতুন করে শিখতে হবে জাতিকে। শুরুতেই যে বিষয়টিতে আপনার একটা প্রতিক্রিয়া চাই, সেটা হচ্ছে বা আপনার মূল্যায়ন। সরকার গঠন হয়েছে কেবলমাত্র 3 মাস কয়েকদিন, 3 মাস 5 দিন বা 6 দিন। এর মধ্যে নানান মহল থেকে একটা আশঙ্কা যে রাজনীতির ঈশান মেঘে কালো, মানে ঈশান কোণে কালো মেঘ জমতে শুরু করেছে, যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে, একটা সাংঘর্ষিক পরিস্থিতির দিকে যাচ্ছে। এবং প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব তিনি নিজেও এই আশঙ্কা প্রকাশ করেছেন যে দেশে একটা অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে। আপনার কি মনে হয় যে সন্দেহগুলো প্রকাশ করা হচ্ছে এগুলো শুধুমাত্র এই রাজনৈতিক ইসলামবাদী থেকে কেউ করছেন, অথবা প্রধানমন্ত্রী তার জায়গা তার মতো করে বলছেন, নাকি কোনো বাস্তবতা দেখছেন আপনি? না, আমার কাছে মনে হয় এগুলো আসলে রাজনীতি, রাজনৈতিক একটা কথা বলতে হবে, বলতেছে। আমি এখন পর্যন্ত মানে অরাজকতা, অরাজকতা সৃষ্টি যে কোনো সময় হতে পারে, যে কেউ করতে পারে। যদি কারোর মধ্যে ক্ষোভ থাকে, কারোর মধ্যে মানে ক্ষোভের প্রতিবাদ করার মানসিকতা থাকে, এবং যদি তাদের সংখ্যা অনেক বেড়ে যায়, তাহলে এটা হতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না। তো সেরকম সংখ্যাতে কিছু আছে, সেরকম সংখ্যা আছে। এরকম আমি যেমন ধরেন আওয়ামী লীগ যারা করেন, তাদের মধ্যে তো একটা এক ধরনের বেদনা আছে, এক ধরনের ক্ষোভ আছে, এবং তাদের সংখ্যা তো আপনি ইগনোর করতে পারবেন। এখন তারা যদি কিছু একটা করতে চায়, অরাজকতা হতে পারে। কিন্তু তাছাড়া আমার কাছে যেটা মনে হয় যে এমনিতে সরকার পরিচালনার ক্ষেত্রে ব্যর্থতার জন্য যে ক্ষোভ, অনেক সময় হয় না যে সরকার ঠিক মতো দেশ চালাতে পারছে না, মানুষের চাহিদা ঠিক মতো মেটাতে পারছে না, এই কারণেও কিন্তু ক্ষোভ হয়। মানুষের প্রত্যাশাগুলিকে আপনি থামিয়ে দিচ্ছেন, মানুষের বাক স্বাধীনতায় হস্তক্ষেপ করছে। যদি এমন ঘটনা ঘটে, তখন তো মানুষ ক্ষুব্ধ হয়। কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই সমস্ত কারণে এখনই কোনো অরাজকতা হওয়ার কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছি না এই কারণে, যেমন ধরেন আমি যদি বলি মানুষের বাক স্বাধীনতার কথা বলতে, হ্যাঁ, বাক স্বাধীনতা তো সবসময় সীমাবদ্ধ, কিন্তু এই সময়ে আগের তুলনায় আমি কিন্তু মনে করি যে বাক স্বাধীনতা, বাক স্বাধীনতা ভালো আছে, মানুষ কথা বলতে পারছে। এমনকি অন্তর্বর্তীকালীন সরকার যেটা ছিল, তাদের সময় কিন্তু বাক স্বাধীনতা নিয়ন্ত্রিত ছিল। তারা বলেছেন, ডক্টর ইউনূস নিজেই বলেছেন আমার বিরুদ্ধে প্রাণ করে সমালোচনা করেছেন, বাট এটা করা যায়নি। বিভিন্ন পত্র পত্রিকা যারা ছিলেন, আমাদের বন্ধু বান্ধব ছিলেন, তারা তো বিভিন্ন সময় যে সমস্ত কথা বলেছেন আমাদেরকে, সেখান থেকে আমরা দেখেছি যে বাক স্বাধীনতা ওই সময় ছিল না। কিন্তু এখন এই ধরনের কোনো ঘটনার কথা এখনো শুনিনি এখন পর্যন্ত। আগামী দিনে কি হবে আমি বলতে পারবো না, কিন্তু মাত্র তো 3 মাস, 3 মাস সময় আসলে এইভাবে মূল্যায়ন করা যায় না। তারপরেও আমি বলবো যে তুলনামূলক ভাবে এগুলি ভালো আছে। কিন্তু সরকার তো আবার কিছু কিছু জিনিস পারে না, পারেটাই কেমন, দ্রব্যমূল্য কিন্তু আসলে বেড়ে যাচ্ছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই।
মানুষের জীবনযাপনও ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং সবচেয়ে ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি হবে যখন নাকি পে কমিশনটা বাস্তবায়ন শুরু হবে। কারণ পে কমিশন বাস্তবায়ন শুরু হওয়ার পরপরই কিন্তু জিনিসপত্রের দামের মধ্যে এর একটা নেতিবাচক প্রভাব পড়বে। তো একজন লোক বাড়তি বেতন পাবে, যাই পাক বাড়তি বেতন তো পাবে, বাড়তি বেতন পেয়ে তারা এক ধরনের জীবনযাপন করবে। আবার ধরেন দেশে এই যে লক্ষ লক্ষ যে আপনার বেসরকারি চাকরিজীবী আছে, তাদের তো বেতন পারবে না। তাদের বেতন কি সরকার বাড়াতে পারবে? অথবা বাড়ানোর জন্য কোনো দিক নির্দেশনা কি দিতে পারবে ব্যবসায়ীদেরকে অথবা বেসরকারি উদ্যোক্তাদেরকে? অত পারবে না, অথবা পারে নাই। যদি সেটা না পারে, তাহলে কিন্তু এটা একটা ডিসপ্যারিটি, মানে একটা বৈষম্য কিন্তু সমাজে তৈরি হবে, এবং সেই বৈষম্য থেকে মানুষের মধ্যে ক্ষোভ জমা হতে পারে। তখনও যে তার প্রতিক্রিয়া আমরা দেখতে পাবো, কিন্তু এখন পর্যন্ত আমরা ওরকম দেখিনি। তবে আরেকটা কথা আমি বলি, আমি যখন বাক স্বাধীনতার কথা বলি, তখন আরেকটা কথা বলা দরকার। সেটা হলো যে আওয়ামী লীগ যারা করেন, অথবা আওয়ামী লীগের প্রতি যাদের এক ধরনের সিম্প্যাথি কাজ করে, অথবা যারা মুক্তিযুদ্ধের কথা বলেন, দেখেন একটা জয় বাংলা স্লোগান লেখা হয়েছিল দেয়ালের মধ্যে, সেটাকে কেন্দ্র করিয়া আপনার কক্সবাজারে কত কিছু হয়ে গেল। একজন মা পর্যন্ত মারা গেলেন তার সন্তানকে রক্ষা করতে। এগুলো তো আমরা দেখেছি, এই সময় তো হয়েছে, এই সরকারের এমনই তো হয়েছে। তো সেখানে আমি মনে করি যে এটা কি বাক স্বাধীনতা না? আমি কোন স্লোগান দিতে পারবো, কোনটা দিতে পারবো না, এটা কি আমার বেসিক বাক স্বাধীনতার মধ্যে পড়ে না? এটাও তো মানে সরাসরি আমি বলছি যে আমি সাংবাদিক, আমি লিখতে পারছি, বলতে পারছি, কিন্তু একটা প্রত্যন্ত অঞ্চলের লোক, সে বলতে পারছে না। তো সে বলতে না পারলে হবে? আমি বলতে পারলে হবে? আমি তো আর দেশের একমাত্র ব্যক্তি না, তাকেও বলার অধিকার দিতে হবে। তো সেটা কি সেই রাজনৈতিক অধিকার কি আমাদের দেশের বিপুল সংখ্যক মানুষ পাচ্ছে? যদি এটা না পায়, 3 মাস হয়তো মানুষ 6 মাস অপেক্ষা করবে, তারপরে তো মানুষ ক্ষুব্ধ হবে, এবং তার প্রতিক্রিয়া কি সমাজে পড়বে না? তার প্রতিক্রিয়া কি সরকারকে সামাল দিতে হবে না? সরকারকে স্পর্শ করবে না? এই সমস্ত বিষয় থাকবে সামনে। তার বিষয়ে কি দাঁড়ান? আপনি বলছেন বাক স্বাধীনতা আছে কম্পারেটিভলি আগের সরকারের তুলনায়, অন্তর্বর্তী সরকার বাদ দিয়ে, সেখানে তো একেবারে ভুলুণ্ঠিত হয়েছিল। ঠিক আছে, কিন্তু তাহলে বিষয়টা একটু এরকম যে একটা মতাদর্শের কথাই বলতে হবে, বঙ্গবন্ধু বা জয় বাংলায় স্লোগানে যারা বিশ্বাসী, এই মতাদর্শের মানুষেরা কথা বলতে পারবে না, বিষয়টা কি এরকম? অনেকটা এরকমই তো দাঁড়িয়েছে, অনেকটা তো এরকমই দাঁড়িয়েছে। যে কাজটা করা হয়েছে যে আওয়ামী লীগের বিচার করা হবে, বিচার করা হবে তো বিচার আপনি করেন, বিচার করতে তো কেউ না করে নাই, কি বিচার শুরু হচ্ছে না কেন? যদি মনে করেন যে আওয়ামী লীগকে চলতে দেওয়া হবে কি হবে না, এটা বিচারের মাধ্যমে তারা স্থির করবে, এটা অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত নিয়েছে, এই সিদ্ধান্তকে এই সরকার এগিয়ে নিয়ে যাচ্ছে। ওকে, যদি বিচার করেন। এখন যদি আপনি বিচার শুরু করতেই 10 বছর লাগান, বিচার করতে আরো 10 বছর লাগান, এর মধ্যে যদি আপনি 20 বছর চালা যান, তা আপনার কি ধারণা যে আওয়ামী লীগের যে বিপুল সংখ্যা মানে আপনার কর্মী সমর্থক আছে, এরা 20 বছর ওয়েট করবে? করবে না তো। কারণ টের পান নাই আপনার চট্টগ্রামে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের যে জানাজা হলো, সেই জানাজাকে কেন্দ্র করে দেখেন নাই ওগুলিকে মানুষ মনে হয় না? তারাও মানুষ, তাহলে এই সমাজে বাস করে কিন্তু। এরকম সব জায়গায় এরকম মানুষ আছে, চট্টগ্রামে না, সব জায়গায় আছে। তো তাদেরকে আপনি কতদিন অবদমিত করে রাখবেন? কতদিন তাদেরকে জুজুর ভয় দেখাবেন? কতদিন তাদের আপনি পুলিশ দিয়ে আটকাবেন? কয়দিন আটকাবেন? এরকম আটকাবে এই প্রক্রিয়াতে, এই প্রসেসে তো শেখ হাসিনাও গেছিল। শুরুর দিকে সহজ মনে হয়, শুরুর দিকে সহজ মনে হয়, পরের দিকে আর মনে হয় না। আমি আপনাকে একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বলি। ধরেন আপনার মাথার উপর একটা বোঝা দিয়ে দেওয়া হলো 5 কেজি, 5 কেজি কিন্তু আপনি বহন করতে পারেন, এমনকি আপনার 20 কেজিও পারেন। ধরলাম 5 কেজি দিলাম, এখন এই 5 কেজি নিয়ে আপনি মানে 5 গজ যাইতে পারবেন, 50 গজ যাইতে পারবেন। যদি আপনাকে 5,000 গজ যাইতে বলে, তখন কিন্তু আর পারবেন না, তখন এই 5 কেজি কিন্তু অনেক ঝামেলা হয়ে যাবে। তো ওইরকম আপনি যে প্রেশারটা দিয়ে রাখছেন, এটাতে একসময় প্রেশারটা বাড়তে থাকবে, এবং আপনাকে এটা বহন করতে হবে। আপনি 3 মাস বহন করতে পারছেন, টের পান নাই, হয়তো অল্প অল্প টের পাচ্ছেন, 6 মাস পরে টের আরো বেশি পাবেন। আপনাকে এটা বয়ে বেড়াতে হবে। আমি সরকারকে বলছি, সরকার তো মনে করেন দেশ পরিচালনা করছে, এখন দেশ পরিচালনা করতে গিয়ে তার মাথার উপর 5 কেজি ওজনের একটা আওয়ামী ক্ষোভ রয়ে গেছে। এই ক্ষোভটা গেলে 5 কেজিতে স্থির থাকবে না, এটা বাড়বে, এটা বাড়তে থাকবে, এবং আপনাকেও বহন করতে হবে। আপনি কতদিন বহন করবেন? যদি এটাই বহন করতে আপনি সমস্ত মনোযোগ দেন, তাহলে বাকি কাজ কখন করবেন? কাজে এই বাকি কাজ যেটা করবে সেটা দিয়ে তো আপনাকে আমাকে মূল্যায়ন করবে। কাজে অনেকগুলো ঝামেলা এখানে আছে কিন্তু। যেমন আওয়ামী লীগের একটা বড় অংশ, আমি যতদূর জানি,
তারা কিন্তু এই নির্বাচনে তারা বিএনপিকে ভোট দিয়েছে। আমার সঙ্গে অনেকে আলাপ হয়, তারা বলেছে যে আমরা বিএনপিকে ভোট দিতে চাই নাই, কারণ বিএনপি 5ই আগস্টের পরে আমাদের নামে আমাদেরকে প্রত্যন্ত অঞ্চলে, গ্রামাঞ্চলে, উপজেলা পর্যায়ে অনেক অত্যাচার করেছে, টর্চার করেছে, আমাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা দিচ্ছে, সব করছে বিএনপির লোকজন। কাজে আমরা বিএনপির উপর ক্ষুব্ধ ছিলাম, আমরা হয়তো জামাতকে ভোট দিতে চাইতাম, কিন্তু শেষ মুহূর্তে আমরা চিন্তা করছি যে আওয়ামী লীগ করি, দাঁড়িপাল্লায় ভোট দিব। এই চিন্তা করে আমরা পরে এবার শেষ পর্যন্ত ধানের শীষে ভোট দিয়েছি। অনেকে ভোট দেয় নাই, অনেকে কোথাও ভোট দেয় নাই, কিন্তু যারা দিয়েছে তারা এরকম করেছে। এরকম এটা আমাকে অনেকে বলেছে, আমি জানি না এটি প্রকৃত চিত্র কিনা। না, বাস্তবতা আছে। সাথে আরেকটা জিনিস আপনাকে মনে করিয়ে দিই, বিএনপির শীর্ষ নেতৃত্বের জায়গা থেকে তো আওয়ামী লীগের ভোট চাওয়া হয়েছে, ওপেন আওয়ামী লীগ নেতা কর্মীদের ওপেন ভোট চাওয়া হয়েছে, এবং আওয়ামী লীগের অসংখ্য নেতা কর্মীরা এই বিশ্বাস থেকেও ভোট দিয়েছেন বিএনপি যেহেতু সরকার গঠন করতে যাচ্ছে এবং বিএনপি ক্ষমতা এলে তাদের রাজনৈতিক কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা সেটি তুলে নেওয়া হবে, সেই বিশ্বাস থেকেও তো অনেকে ভোট দিয়েছেন, অসংখ্য নেতা কর্মী ভোট দিয়েছেন, এবং সেন্ট্রালি কেন্দ্রীয় পর্যায়ে তাদের ভিতরে কয়েকটি বৈঠক বা অনেক ধরনের বৈঠক হয়েছে, এগুলো আমরা শুনেছি যে হ্যাঁ, ধানের শীষে ভোট দিতে হবে, তাহলে আওয়ামী লীগের রাজনৈতিক প্রক্রিয়াটা আরো সহজ হবে। তো সেই জায়গা থেকে তাদের মধ্যে থেকে এই মুহূর্তে একটা প্রতিহিংসা কাজ করছে না, যে না তাদের সাথে বিট্রে করা হয়েছে এরকম কিছু? এটা না, 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 না। ও এই শব্দটা প্রতিহিংসা হয়তো বা না, আমার ধারণা এটা হচ্ছে একজন আচ্ছা। হতাশা কাজ, একজন হতাশা কাজ করছে। তারা ভেবেছিল যে তারা মানে ওই অধ্যাদেশটা, যে অধ্যাদেশটা নাকি অন্তর্বর্তীকালীন সরকার করেছিল, সেটা হয়তো এরা বাতিল করে দিবে। যারা বাতিল করেনি, এই জন্য এক ধরনের হয়তো তাদের মধ্যে হতাশা কাজ করছে, কেন করছে। আচ্ছা। আবার পাশাপাশি আরেকটা জিনিসও কাজ করছে, সেই জিনিসটা আমি বলি। তারা এখন চুপ আছে যে কারণে, তারা ভেবেছে যে সরকার যদি, মানে বিএনপি যদি জাতীয় সংসদে এই অধ্যাদেশটাকে বাতিল করে দিত, তাহলে এই জামায়াত অথবা এনসিপি তারা যৌথভাবে বিএনপির বিরুদ্ধে আন্দোলন শুরু করতো। ওই যে তারা একটা স্লোগান দেয় না, যে নৌকা ধানের শীষ, এক সাপের কিন্তু দুই সাপের এক শীষ, এই ধরনের কথা তারা হয়তো বলে এই গভর্নমেন্টকে হয়তো বিব্রত করার চেষ্টা করবে। এরকম একটা ধারণা ছিল যে করবে, কিন্তু যখন নাকি না, যখন ওটা তারা বাতিল করে দিল না, মানে ওটা রাখলো, ওটাকে আইনে পরিণত করলো, তখন তাদের মধ্যে কিন্তু দ্বিতীয় একটা চিন্তা কাজ করছে। দ্বিতীয় চিন্তাটা হলো যে তাহলে হয়তো বিএনপি এটা নিয়ে আইনগত ভাবেই যাবে, আইনগত ভাবে গেলে পরে ট্রাইব্যুনালে একটা দলকে নিষিদ্ধ করার মতো ঘটনা ট্রাইব্যুনালের হাতে থাকবে, তথ্য প্রমাণ, এটা হয়তো নাও থাকতে পারে। যদি না থাকে, সেক্ষেত্রে হয়তো ট্রাইব্যুনালের মাধ্যমে এই ধরনের বোঝতা দ্বারা এই ধরনের কর্মকাণ্ড করার সুযোগ তারা পাবে ট্রাইব্যুনালের রায়ের মাধ্যমে। তখন হয়তো বিএনপি বলতে পারবে এটা তো আমি বৈধ করি নাই, এটা তো ট্রাইব্যুনাল করছে অথবা আদালত করছে। এরকম একটা চিন্তা কিন্তু অনেকের মধ্যে কাজ করছে, এবং তারা ওই চিন্তার আশায় তারা ছিল। কিন্তু এখন যদি আপনি মামলাটাই শুরু না করেন, যদি মামলা শুরুতে আপনি বিলম্ব করেন, এই বিলম্ব কতক্ষণ মানুষ সহ্য করবে এটা আমি জানি না, বিএনপি আওয়ামী লীগ সহ্য করবে। আমি আপনাকে একটা এক্সাম্পল দিতে পারি। ধরেন একটা শিশুর খুব ক্ষুধা লাগছে, সেই মাকে এসে বলতেছে যে আমাকে খাবার দাও। মা কিন্তু দুটো কাজ করতে পারে, একটা কাজ করতে পারে, হাঁড়িতে কিছু পানি অথবা চাল দিয়ে চুলার উপর দিয়ে দিল, বললো যে এটা রান্না হচ্ছে, তুমি পাবা, রান্নাটা শেষ হোক তারপর দিচ্ছি। ওই ক্ষুধার মধ্যেও কিন্তু যেহেতু রান্নাটা হচ্ছে, সেই শিশু কিন্তু অন্তত আধা ঘন্টা ওয়েট করতে পারবে। কিন্তু যদি মা ওইটুকু না করে, না তোমাকে খাবার দেবো না, তখন কিন্তু সে চিৎকার চেঁচামেচি করবে, ভাঙচুর করবে, হাত পা ছুটবে, এটাই স্বাভাবিক। এখন আওয়ামী লীগের নেতা কর্মীর কাছে তারা মনে করছে ওই যে ভাত রান্না হচ্ছে, চুলায় থেকে কিছু একটা আছে, তারা এখন ওয়েট করবে। ভাত রান্না হতে তো 3 ঘন্টা লাগে না, চুলায় তো 3 ঘন্টা তাপ দিতে হয় না। যখন দেখবে যে ভাত রান্না হওয়ার স্বাভাবিক সময়ের চেয়েও বেশি সময় অতিক্রান্ত হয়ে গেছে, তখন তারাও কিন্তু অবিশ্বাস করবে। এবং এই অবিশ্বাস, মানে শিশুর গায়ের শক্তি কিন্তু মায়ের চেয়ে বেশি না, তারপরেও শিশু যদি বেয়ারাপনা করে, মার পক্ষে থামানো কঠিন হয়ে যায়। সেই জায়গা থেকে প্রশ্ন যে আপনি বলছেন যে মানুষের যে বেসিক নিড গুলা এগুলো যে পূরণ না হয়, বা দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি ইত্যাদি ইত্যাদি, কিন্তু আহ আরো নানান বিষয়ে যে একটা অস্থিরতা, মনে করুন যে মার্কিন চুক্তি নিয়ে, এটা হয়তো সাধারণ মানুষ বোঝে না, কিন্তু এর যে ইম্প্যাক্ট পড়বে সবকিছুতে, আমাদের এখানেও দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয় রয়ে গেছে, আমাদের যে অতিরিক্ত দামে জ্বালানি নিয়ে আসতে হবে, আমাদের অন্যান্য যে বিষয়গুলো দরকার নাই সেগুলো নিয়ে আসতে হবে, আমাদের যে আহ রাজস্ব আহরণ সেটির উপরে চাপ পড়বে, সে বোয়িং বিমান টিমান কিনা ইত্যাদি, একটা সাথে আরেকটা রিলেভেন্ট। এই সবকিছু মিলিয়ে কি মানে কি বলে এটাকে, তালগোল পাকিয়ে যাচ্ছে শুরুতেই কি সরকার একটা অগোছালো পরিস্থিতি? হয়তো বা পাকিয়ে যাচ্ছে, কিন্তু এটা কিন্তু এখনই দৃশ্যমান না।
এর নেতিবাচক প্রভাবটা এখনই সমাজে পড়া শুরু করেছে এরকম বলা যাবে না। না, হ্যাঁ, এটা একটু সময় লাগবে। সেটা হচ্ছে যে মার্কিন চুক্তি নিয়ে যখনই এই মুহূর্তে কোনো প্রশ্ন উঠছে, সরকার দলের সংসদ সদস্য বা মন্ত্রী বা নীতি নির্ধারকদের অনেকেই কমন একটা কথা বলছে, এই কথা আমরা সবসময় শুনে থাকি, যে দেশ বিরোধী কোনো চুক্তি বিএনপি করা, দেশ বিরোধী কোনো বিষয় বিএনপি দ্বারা সম্ভব হবে না। কিন্তু এই যে নানান ধরনের যুক্তি তর্ক উপস্থাপন করে এটি কতটা ক্ষতি বাংলাদেশের জন্য, কতটা হুমকি নানান পক্ষ থেকে বোঝানো হচ্ছে, কিন্তু বিএনপি ওই একটি শব্দই ব্যবহার করছে, একটি বাক্য, দেশ বিরোধী কোনো চুক্তি বিএনপি করবে না। আপনি কি মনে করেন যে প্রক্রিয়া চলছে? বিএনপি চুক্তি কয়টাই করবে না এটা ঠিক, কিন্তু বিএনপি হ্যাঁ, যদি আগের করা চুক্তিটা ঠিক বিএনপির দায়িত্ব নেওয়ার ঠিক 1 সপ্তাহ আগে অথবা 10 দিন আগে, 10 দিন তো না, 9 তারিখে চুক্তি হলো, তারা দায়িত্ব নিল আপনার 17 তারিখ 18 তারিখে, 9 দিন পরে, তাই না? তো হুম, তারা দায়িত্ব নেওয়ার 9 দিন আগে যে চুক্তি হয়েছে সেই চুক্তি তারা করে নাই, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার করেছে। কিন্তু তারা যদি বিনা বাক্যবে বিনা পর্যালোচনায় সেই চুক্তিকে মেনে নেয়, এটা তো ভার্চুয়ালি তাদেরই করা চুক্তি, এবং এই চুক্তি তো বাতিল করার অপশন চুক্তির মধ্যে আছে। এই চুক্তি তো তারা বাতিল করতে পারে, করছে না কেন? কাজেই করবে না, এতদিন করে নাই, তার মানে এখন যে তারা বই বেড়াচ্ছে না, এটা তো অস্বীকার করা যাবে না, তাদের বই বেড়াচ্ছে। তারা তো বরং তাদের অনেকে দেখছি এই চুক্তির পক্ষে সাফাই গাচ্ছে। এটা তো ঠিক ব্যাপার। হুম, দেখলাম হুম। যে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি অ্যাম্বাসেডর আছেন বাংলাদেশে, তিনি ব্রেন্ট ক্রিস্টেনসন। বিশাল বিশাল লেখা দিচ্ছেন এই চুক্তি বাংলাদেশের জন্য ভালো হবে। এইটারও তো তার কোনো প্রতিবাদ করছে না। সরকার তো পররাষ্ট্র মন্ত্রণালয় উচিত ছিল এই বক্তব্য প্রতিবাদ করা, তারা প্রতিবাদ যখন মানে না করে। প্রতিবাদ করবে কেন? সরি, আমি আপনার কথা মাঝখানে ইন্টারাপ্ট করলাম। প্রতিবাদ করবে কেন? যেখানে অর্থ উপদেষ্টা, সরকারের অর্থ উপদেষ্টা রাশেদ আল তিতুমির, তিনি নিজে বলছেন এই চুক্তির প্রতি আমাদের শ্রদ্ধা প্রদর্শন করা উচিত। সেখানে মার্কিন রাষ্ট্রদূতের কথায় ঠিক প্রতিবাদ আছে, আমি করবে কেন? কি বলছি, তাহলে তারা যে চুক্তিটা করে নাই, এই কথা তো ধোপে টেকে না। যেই হুম। করুক তাদের বহন করছে, তারা তাদের মেনে নিচ্ছে, এবং তারা বলছে যে এটি ভালো, এবং ভালো চুক্তি হচ্ছে। তাহলে সরকার বলছে ভালো চুক্তি, আমি আপনি বলছি খারাপ চুক্তি, তাহলে এখন এই দুইটার মধ্যে কি হবে এটা হয়তো বাস্তবে দেখা যাবে। তাহলে এটিকে কেন্দ্র করে অদূর ভবিষ্যতে কোনো ভূ রাজনৈতিক জটিলতার সৃষ্টি হতে যাচ্ছে কিনা, যাচ্ছে তো বটেই, মানে সেটির সম্ভাবনা কতটা প্রকট, এই আমি মনে করি উত্তরটি আপনার প্রকট। কাছে? আমি মনে করি এটা নিয়ে আগামীতে ঝামেলা হবে এবং আমরা বড় বিপদে পড়বো, এবং সেই বিপদ যখন পড়বো, সেই বিপদ থেকে উদ্ধারের খুব সহজ কোনো উপায় থাকবে না। আমরা অলরেডি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আমি মনে করি একটা হুমকির মুখে পড়ে গেছে অলরেডি। আমি এক জায়গা থেকে তেল কিনবো, মনে করেন রাশিয়া থেকে তেল কিনবো, তেল বেচবে রাশিয়া, কিনবে বাংলাদেশ, অনুমতি নিতে হবে আমেরিকার কাছ থেকে। এর নাম যদি স্বাধীনতা হয়, তাহলে স্বাধীনতার ডেফিনেশন নতুন করে শিখতে হবে এই জাতিকে। অনেক অনেক ভালো থাকুন সাংবাদিক মাসুদ কামাল। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। দর্শক, আপনারা যারা শুনছিলেন, আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।